আমরা যে ভিশনটি নিয়ে অগ্রসর হচ্ছি সেটি হচ্ছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের সন্তান যেন এখানে অল্প পয়সায় লেখাপড়া করতে পারে। আমাদের টিউশন ফিটা এটা অনেক কম সে কারণে আমি দেখেছি যে খুবই গরিবের সন্তানরা দরিদ্র ঘরের মানে নিম্ন মধ্যবিত্ত মধ্যম মধ্যবিত্ত তারাই সবচেয়ে বেশি লেখাপড়া করে। চতুর্থ শিল্প বিপ্লবের যে জায়গাটিতে আমরা আছি এই জায়গাটির ভালো দিকগুলো আমরা গ্রহণ করতে পারি, আমাদের ছাত্ররা গ্রহণ করতে পারে। বাংলাদেশে এখন 117টা প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং এই 117টা বিশ্ববিদ্যালয় প্রায় সবারই নিজস্ব মিশন ইত্যাদি আছে। আমরা যে ভিশনটি নিয়ে অগ্রসর হচ্ছি সেটি হচ্ছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের সন্তান যেন এখানে অল্প পয়সায় লেখাপড়া করতে পারে। নর্মালি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর এদের যে টিউশন ফি এটা অনেক বেশি, আমরা এটাকে অনেক কমিয়ে রেখেছি। ফলে এখানে তারা সহজে এটা করতে পারবে, সংস্থান করতে পারবে এবং তারা এখান থেকে পড়তে পারবে। এ হলো একটা। দ্বিতীয় হলো যে তারা যেন কলেজ থেকে বেরিয়ে এসে যেমন ওখানে যে গণ্ডিতে পরিচিত গণ্ডিতে ছিল এখানেও যেন তারা ওইরকম কাছাকাছি পরিচিত একটা গণ্ডির মধ্যে থাকে, এটি আমরা নিশ্চিত করতে চাই। তো সেক্ষেত্রে আমাদের শিক্ষকদের প্রতি এই নির্দেশনা দেয়া আছে, তারা যেন তাদেরকে ছাত্রদেরকে নিজের ভাইয়ের মতো, ছোট ভাই বোনের মতো অথবা তাদের সন্তানদের মতো করে এখানে দেখে এবং তাদের সাথে সেই আচরণটা করে। তো এটি খুবই কঠোরভাবে আমরা মেনে চলার চেষ্টা করছি। পিপলস ইউনিভার্সিটি বেছে নেওয়ার পিছনে এমনটা কিছু কারণ আছে যে আমরা কিছু দিবস পালন করি, এখানে জাতীয় দিবসগুলো পালন করি। এর বাইরে সবাইকে সম্মিলিতভাবে এখানে পিঠা উৎসব থেকে শুরু করে আন্তর্জাতিক নারী দিবস, তারপরে আন্তর্জাতিক ধরুন যে পর্যটন দিবস, স্বাস্থ্য দিবস, এগুলোকে আমরা মেনে চলি এবং সেই সব দিনগুলোতে আমরা এখানে একটা গ্যাদারিংয়ের মাধ্যমে তাদের নিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে কথা বলি, তারা বিষয়গুলোকে জানতে পারে। এমনকি বিশ্ব সমাজকর্ম দিবস আছে, সেটাও পালন করা হয় এখানে। আবার এর বাইরে প্রতি বছর ছাত্রদের সাথে নিয়ে আমরা বিভিন্ন স্পটে গিয়ে যেগুলোতে ঐতিহাসিক অথবা দেখার মতো যে সমস্ত দর্শনীয় স্থান আছে সেগুলোতে তাদের নিয়ে যাই। সুতরাং তাদের এই যে এক্সকারশন এটাও তাদের হয়ে থাকে। আবার পিকনিকের মাধ্যমে বিভিন্ন জায়গায় সে নতুন নতুন জায়গাতে গিয়ে সেখানে পরিচিত হয়, তাদের সাথে সারাটা দিন কাটিয়ে আসে। এই যে লেখাপড়ার পাশাপাশি তাদের বাকি কার্যক্রম, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো এখানে ঠিকঠাক মতো চালু থাকার ফলে তারা এই ইউনিভার্সিটিটাকে বেছে নেয়। কোয়ালিটি এডুকেশনের এটা প্রথম হচ্ছে যে আমাদের কারিকুলামের মধ্যে যদি সে বিষয়গুলো যে টপিকগুলো থাকবে, কোর্সের যে বিভিন্ন দিকগুলো থাকবে, আঙ্গিকগুলো যেভাবে সাজানো হয় সেটি একটা। আরেকটা হচ্ছে যে এর কত অংশ আমরা ইয়েতে দেব, শিক্ষা গৃহে দেব এবং কত অংশ তার বাইরে দেব প্র্যাকটিক্যালি, সেটি আরেকটা বিষয় আছে। আরও বিষয় হলো যে হাতে কলমে তারা কতটুকু শিখতে পারছে, তাদের বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে, অ্যাসাইনমেন্টের মাধ্যমে এটিকে তাদের প্রেজেন্ট করা। এটি হলে মোটামুটিভাবে কোয়ালিটি এডুকেশনটাকে আমরা মনে করি যে এটা নির্ধারণ করা যাবে। এবং এই 3-4টি পদ্ধতি এখানে একযোগে আছে। সবচেয়ে বড় বিষয়টি আছে যে এরা যে প্রশ্নটা করতে চায় সেটা ক্লাসে করার জন্য আমরা অবারিতভাবে রেখে দিয়েছি। তারা প্রশ্নটা করতে পারলে তারা উত্তর পেতে পারে এবং এই যে প্রশ্ন করে উত্তরটা পায় এখানে শিক্ষক কোনোভাবে তার প্রশ্নটাকে খারাপভাবে নিচ্ছে না, এটা জানার ফলে সে আরেকটা প্রশ্ন করার জন্য উৎসাহিত হয় এবং এর ফলে তার জানার আর অজানার যে দিকগুলো থাকছে এটা মোটামুটিভাবে পূর্ণতায় এসে তখন সবটাই তার জ্ঞানের আলোকে উদ্ভাসিত হচ্ছে এবং এইভাবে আমি মনে করি যে কোয়ালিটি এডুকেশনটা তাদের মধ্যে আসবে। চতুর্থ শিল্প বিপ্লব আসলে এটা হচ্ছে যে আমরা
যে নর্মাল যে জগৎটাকে দেখি, সাধারণ জগৎটাকে, এর চেয়ে ভার্চুয়াল জগৎটাকে একটু বেশি করে প্রাধান্য দেওয়া হয়েছে। প্রাধান্য পাচ্ছে বিভিন্ন প্রকারের প্রযুক্তি, যেগুলো যেগুলো এখনকার দিনের যেমন ধরেন এআই থেকে শুরু করে অন্যান্য এবং বেশিরভাগই হচ্ছে অনলাইন বা এই জাতীয়। তো এই বিষয়গুলো এখানে সবচেয়ে বেশি করে আমরা এখানে 2-3টা সাবজেক্টে করছি, প্রাধান্য দিচ্ছি। সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স আছে আমাদের, আরেকটা হলো আমাদের এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আছে, আমাদের আছে এখানে পর্যটন, মানে টিএইচএম বলি আমরা এটাকে, এখানে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, সোশিয়োলজি অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক, এই সাবজেক্টগুলো হচ্ছে এই দিকটাতে কভার দিচ্ছে। আবার এখানে ল আছে, এই এর কতটুকু পর্যন্ত আমরা সাইবারটাকে মানে করব, ধারণ করবো এবং কতটা করব না, কতটা মানুষের, আমাদের সব দেশের যে যে প্রাচীন যে সমস্ত প্রথা আছে, ইনস্টিটিউশন আছে, এগুলো ভেঙে যেন না পড়ে, সেটি আবার দেখার জন্য আমাদের এর বিষয়ে সেখানে আলোচনা করা হয় যে এই ভার্চুয়াল জগৎটাকে কীভাবে আমরা ধারণ করবো, কীভাবে বিকশিত হতে দেবো। আমাদের ডিপার্টমেন্টে সেই বিষয়টি আলোচিত হয়। আরও অন্যান্য বিষয় আছে। দেখুন, এই ভার্চুয়াল জগতের সাথে ধর্মেরও একটা সম্পর্ক আছে। এই পুরো ধর্মটার যদি বাইরে চলে যায়, তাহলে কিন্তু সমাজটা কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যাবে। আমাদের এখানে ইসলামিক স্টাডিজ আছে, এবং এই ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে যে শিক্ষকরা আছেন, তাদের মধ্যে 2-3 জন তারা ডক্টরেট করে আসছেন, এবং আরও 2 জন এখন ডক্টরেট করছেন। তারা চেষ্টা করছেন যে এখন মডার্ন জগতের সাথে তাল রেখে এই বর্তমানে যে সমস্ত এআইয়ের যে কারবারগুলো আছে, সেগুলোকে ধারণ করে তারপরে তারা ধর্মের ব্যাখ্যাটা দেন, যাতে এই ব্যাখ্যাটা একেবারে কুপমণ্ডুকতার ব্যাখ্যা হয় না, এবং আগের মতো করে এটাকে পুরোপুরি বাতিল করে দিয়ে একেবারেই গ্রাহ্য করলাম না। গোটা বিশ্ব যেভাবে এআইকে নিয়ে এগিয়ে যাচ্ছে, আমরা ওর কাছাকাছি গেলাম না, একেবারে ধর্মের দোহাই দিয়ে দূরে থেকে গেলাম, এমনটি হচ্ছে না। এবং তারা এই বিষয়টিকে লেখাপড়া করে তারপর উত্তর দিয়ে থাকেন যে কতটুকু আমরা গ্রহণ করব এবং কতটুকু গ্রহণ না করার। এটি হলে হয় কি, সমাজটাকে টিকিয়ে রাখা যায়। তো এইভাবে আমরা ওই সাবজেক্ট দিয়ে এটাকে বাঁধন দেওয়ার চেষ্টা করছি। দিয়ে তার আইনের বাঁধনটা থাকছে। আবার এটির ব্যাখ্যা বিশ্লেষণগুলো কি হচ্ছে, সেটিও আমরা দেখার চেষ্টা করছি, যাতে করে এই চতুর্থ শিল্প বিপ্লবের যে জায়গাটিতে আমরা আছি, এই জায়গাটির ভালো দিকগুলো আমরা গ্রহণ করতে পারি, আমাদের ছাত্ররা গ্রহণ করতে পারে, ছাত্রছাত্রীরা, আর খারাপ দিকগুলো যেন এখানে বর্জিত হয়। গবেষণা আসলে যে কোনো বিষয়কে তার কার্যকরণ সম্পর্কটা বেছে নিয়ে আসে, যেটা কজাল রিলেশনশিপ বলি আমরা। এটা কার্য এবং কারণ, এই দুটো সম্পর্ক নিয়ে আসা হলে এটি খুব সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়। ভাষা জ্ঞানের চেয়ে এই বিষয়টি সম্পর্কে যখন আমি বিজ্ঞানসম্মতভাবে জানতে পারবো ওর ভিতরে ঢুকে, তখন ওই বিষয়টিকে আমরা ব্যাখ্যাও করতে পারবো সেভাবে, সুন্দরভাবে। তো এটি এই যে গবেষণা, এই গবেষণার বিষয়টি এখানেও চালু আছে, তবে গবেষণা বিষয়টির জন্য এখন বিদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে। আমরা অত টাকা ব্যয় করতে পারি না, কিন্তু আমরা যেটা করি সেটি হচ্ছে যে আমি যখন বিভিন্ন অ্যাসাইনমেন্টগুলো দেওয়ার চেষ্টা করি, যেটি তারা তাদের দিয়ে অর্থ দিয়ে এটি করার চেষ্টা করবে, ছাত্ররা তাদের পাশের একটা অংশ হবে। আবার তাদের মধ্যে যারা ভালো করবে তাদের এই ব্যয়টা আমরা এখান থেকে দেওয়ার চেষ্টা করব। ঠিক পুরো ফান্ডিং এবং একের পর এক গবেষণা প্রকল্প নেওয়ার মতো অবস্থায় আমরা এখনও নেই। তবে এটি আসলে করোনার কারণে আমাদের সেই সময় থেকে ছাত্র সংখ্যা কমে যাওয়ার ফলে এই ফান্ডটা আমরা ওইভাবে নিয়ে যেতে পারছি না। তবে আমাদের প্রক্রিয়াটা আছে, এবং আমরা অচিরে শিক্ষকদের জন্য এই বিষয়টি আবার অগ্রসরতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আরও একটা বিষয় আছে, এখানে একটা ইংলিশ জার্নাল আছে আমাদের এখানে, সেটি মাঝপথে কিছুদিন বের হয়নি, এবার বের করার জন্য চেষ্টা করছি। এই যে জার্নালটি, ইংলিশ জার্নালের জন্য যারাই লেখা দেবে আমাদের শিক্ষকরা, তারা গবেষণা করে গবেষণাবদ্ধ যে তথ্যাদি সেটি দিয়ে নিবন্ধ তৈরি করবে। সেটি ইংলিশে হতে পারে, বাংলায় হতে পারে, তবে ইংলিশ আমরা প্রাধান্য দিচ্ছি। এবং সেটি হওয়ার পরে সেটা যখন আমরা প্রকাশ করব, তখন সেখানে এই গবেষণার চাষবাসটা একটু আরও বেড়ে যাবে। ছাত্রদের অংশগ্রহণটা এখনও আশা অনুরূপ না, তবে আমরা মনে করছি যে ভবিষ্যতে বাড়বে।
এটি এখনো সম্ভব হয়নি, সেটা সত্য কথা। তবে আমাদের শিক্ষকদেরকে তাদের প্রমোশনের ক্ষেত্রে তারা প্রফেসর হতে গেলে তাদের একটা পিএইচডি লাগবে। এই কারণে তারা অ্যাসোসিয়েট প্রফেসর হওয়ার আগেই চেষ্টা করে এটা, কেউ কেউ অ্যাসোসিয়েট প্রফেসর হওয়ার পরে করে। তো এইখানে পিএইচডির একটা যেহেতু প্রয়োজনীয়তা থেকে গেছে, সুতরাং বাধ্যতামূলকভাবে হলেও তারা ওইদিকে যাবে এবং নিজেরা যখন এই ইয়েগুলো উচ্চতর শিক্ষাগুলো নিয়ে আসবে, তখন ভবিষ্যতে এমন সঠিক সময় আসবে যখন আমরা নিজেরা এখান থেকে দিতে পারবো। তবে ডিপার্টমেন্টে মোটামুটিভাবে প্রফেসরের সংখ্যাটা এখন যখন যতদিন পর্যন্ত একটু বেশি না হয়, ততদিন পর্যন্ত এটা দেওয়াটা একটু কঠিন হয়। ক্রেডিট ট্রান্সফারের ব্যাপারটি আছে। ক্রেডিট ট্রান্সফার অন্য জায়গা থেকে যারা ক্রেডিট কমপ্লিট করে আসে তারা নিয়ে আসে, সেটা ট্রান্সফার আমরা এখানে গ্রহণ করি। আবার আমাদের এখান থেকে কিছু ক্রেডিট ট্রান্সফারের বিষয়টি থাকছে, কিন্তু এই যে বিষয়গুলো থাকছে সেগুলো সবই থাকছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে। দেশের বাইরে মালয়েশিয়াতে আমাদের কয়েকটা ইয়েতে গেছে এবং আমেরিকার 2-3টা ইউনিভার্সিটিতে আমাদের ছাত্রছাত্রীরা এখান থেকে ক্রেডিট নিয়ে গেছে এবং তারা সেখানে গিয়ে এই বিষয়টি কার্যকর করছে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আসলে আমরা এখান থেকে আমাদের মূল ক্যাম্পাসটা হচ্ছে নরসিংদীতে, কিন্তু নরসিংদীতে আমরা একটা বিপদে পড়েছি। ওখানে ওই 6 বিঘা জমি কেনার পরে সেখানে 11 তলা বিল্ডিংয়ের ফাউন্ডেশন দিয়ে 3 তলা বিল্ডিং পর্যন্ত হয়ে গেছে। হওয়ার পরে ওখানে স্টার্ট করেছি 2018 সাল থেকে। স্টার্ট করে আমরা পুরো এখান থেকে সমস্ত ফ্যাকাল্টিগুলো নিয়ে চলে যাব ওখানে, সব লেখাপড়ার যত অনুষঙ্গ সবই। এর মধ্যেই আবার ওই ঢাকা সিলেট যে রাস্তাটা, এটাকে 8 লেনে পরিণত করলো। তার 6 লেন থাকবে ভিতরে, আর 2 দিকে রাস্তা মানুষের থাকার হাঁটার জন্য বা রিক্সা বা সাইকেলের জন্য 2 লেন ছেড়ে দিয়ে 6 লেন থাকবে শুধু বাসের জন্য। এই সিস্টেমটা করতে গিয়ে ওইখানে আমাদের ওই জায়গাটার উপর চাপ পড়ে গেল। 80%-এরও উপরে জমি ওখান থেকে অধিগ্রহণ করা হয়ে গেছে। এটি করে নিয়ে দাগ মেরে দিয়েছে, সুতরাং এটা চলে যাবে। এটি করতে গিয়ে আমরা যে বিল্ডিংটা তৈরি করলাম, এই বিল্ডিংয়ের ওখানে একাংশ পড়ে যাচ্ছে, সেটি প্রায় 20%, 20% মতো। এই যে 20% যে জায়গাটা ভাঙা হবে, যখনই একটা বিল্ডিংয়ের কোনো অংশ ভাঙা হয় তখন পুরো বিল্ডিংটা দুর্বল হয়ে যায়, কাঠামোটা নষ্ট হয়। ফলে আমরা চেষ্টা করছি সেখানে আরও কিছু দিয়ে ফাউন্ডেশনটাকে আর একটু শক্ত করতে হবে, আরও কিছু পিলার দিতে হবে এবং সেইভাবে সরাতে হবে। এইখানে একটা অনেক বেশি টাকার প্রয়োজন হয়ে যাচ্ছে। আবার সরকারের যে সমস্ত কার্যক্রমগুলো আছে যে অ্যাকুইজিশনের ক্ষেত্রে, সেটা টাকা প্রাপ্তির ক্ষেত্রে কতদিন যাবে সেটা আমরা এখনও বুঝতে পারছি না। একটা দোদুল্যমানতার মধ্যে পড়ে গেছি আমরা। ফলে এখান থেকে যে আমরা ওখানে মূল ক্যাম্পাসে চলে যাব সেটাও যেতে পারছি না। আবার এখানে যে আমরা সম্পূর্ণরূপে নিজেদের বিকশিত করতে পারছি সেটাও পারছি না, কারণ আমাদের ওইখানে যাওয়ার জন্য ওইখানে এখনও ধরুন প্রায় 30 থেকে 40% ছাত্র ওখানে ভর্তি হয়ে আছে এবং তাদেরকে প্রতি সপ্তাহে এখানকার শিক্ষক গিয়ে 3 দিন 4 দিন ওখানে ক্লাস নিতে হচ্ছে এবং এখানেও আবার ক্লাসের ব্যাপারটা থাকছে ইত্যাদি মিলিয়ে আমরা যেটা করেছি সেটি হলো এই 2 ক্যাম্পাস মিলিয়ে চালাচ্ছে। তবে অচিরেই এটি একটা ক্যাম্পাসে পরিণত হবে। প্রচার তো করতেই হবে, কারণ দুটো, একটা হচ্ছে যে আমাদের অনেকগুলো ইউনিভার্সিটি আছে, একটা এক এক বৈশিষ্ট্যে বিদ্যমান থাকে। তো কার কোনটা বৈশিষ্ট্য সেটা দেখতে হবে। এটা হচ্ছে এমন একটা জায়গায় আছে, মূল এই ক্যাম্পাসটা যেখানে আছে এই জায়গাটা বাসের দ্বারা যে কোনো জায়গার থেকে আপনি আসতে পারবেন সহজে, বাস যোগাযোগটা এখানে অনেক ভালো। আবার আরেকটা দিক হলো যেটা এখনও শহরের মধ্যে এমন একটা জায়গায় আছে, কোলাহলটা তেমন একটা নেই। তো ফলে ছাত্ররা এই জায়গাটাকে প্রিফার করে। যদিও ভবিষ্যতে আমরা মূল ক্যাম্পাস হয়তো চলে যাব, কিন্তু এখন পর্যন্ত যখন দিন কমপ্লিটলি যায়নি ততদিন পর্যন্ত এই বিষয়টি থাকছে খানিকটা। তো এইখানে এই যে একটা প্রিফারেন্সের বিষয়টি থাকছে, তারা এই লোকালয়টাকে খানিকটা ভালো মনে করছে যে সেসব বিষয়গুলো এখানে এখনও বিদ্যমান আছে। এইসব কারণে আমরা মনে করি যে এই জায়গাটির একটা আলাদা বৈশিষ্ট্য থেকে যাচ্ছে। আর প্রচার যদি না হয়, আমি কোথায় আছি, আমার এখানে কয়টা সাবজেক্ট আছে, এই বিষয়গুলি যদি আরেকজন না জানে তাহলে সাধারণ মানুষ তো হিসেব করে বুঝতে পারবে না যে কোনটাতে সে যাবে। যেমন ধরুন আমাদের এখানে রাষ্ট্রবিজ্ঞান নামে একটা সাবজেক্ট আছে, এটি যদি না জানে তাহলে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্ররা আসবে না। আবার ইসলামের ইতিহাস সেটাও আমাদের আছে।
আবার ইসলামিক স্টাডিজ বা দিনিয়াত সেটাও আছে আমাদের। তো এই যে বিষয়গুলো আছে, ইসলামী শিক্ষা, ইসলামী ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, তারপরে সমাজ বিজ্ঞান ও সমাজকর্ম, এই যে সাবজেক্টগুলো আছে, আবার বিবিএ আছে এখানে, এবং সেই বিবিএও আমাদের এখন পর্যন্ত তার একটা এক্সিকিউটিভ বিবিএ যেটা সেটা আছে, আবার এমবিএও আছে। এগুলো মিলিয়ে সে আর একটা জগৎ আছে এখানে। তো এই যে বিষয়গুলো, এটা যদি প্রচারিত না হয়, আরেকজন ব্যক্তি জানবে কী করে যে তার সন্তানের জন্য কোনটা ভালো হবে? তাহলে এখানে তুলনামূলকভাবে হয়তো একটাতে পয়সা কম খরচ হবে, যোগাযোগের জন্য তার ভালো হতে পারে। কোন সাবজেক্টটা নিতে চায় তার সন্তান, সেটা সে বাছাই করতে পারে। সুতরাং এই বিষয়গুলো তাকে জানতে হবে। আপনি যখন কম্প্যারিজনের কোনো সুযোগ পাবেন না, তখন হবে কি, এটা মানে মুক্তবাজার অর্থনীতির মধ্যে পড়বে না। তো মুক্ত বাজারে হয় কি, আমি বেছে নিতে পারি যে কোনটা আমার জন্য চয়েস করবো। তো সেটার কারণে কালবেলার এই উদ্যোগকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। তবে একটা কথা হয়ে যাচ্ছে এই, যে আমরা যখন অসংখ্য শুনি তখন আবার ভুলেও যাই যে কোনটার মধ্যে কোনটা হলো। সুতরাং সেখানে চটকদার বিজ্ঞাপনের ব্যাপারও থাকবে কিছু, যে যারা হয়তো তাদের অতখানি নেই, তারা সেই সত্য কথাটি না বলে অন্য কথাগুলো বেশি করে শোনাবে। সেক্ষেত্রে কিছুটা প্রতারিত হওয়ার সুযোগ থাকছে। তারপরেও আমি বলবো যে প্রচার না থাকলে আপনাকে আমাকে কে জানবে, কে চিনবে, এবং আমার বিশ্ববিদ্যালয়ে কতটুকু আছে, কতটুকু আমরা দিতে পারবো, এটা কীভাবে বুঝবে তারা? সেই দিকটা, এর জন্য প্রচারটা খুব বেশি দরকারি। যে একটা কথা আছে না, যে আপনার নীরবতার মূল্য অনেক অনেক বেশি। বলা হয় নীরবতার মূল্য হচ্ছে কোটি টাকা। তার মানে আপনি নীরব থাকলে তো আপনি কোটি টাকা লস করছেন। সুতরাং কোনো না কোনোভাবে আপনাকে সবাক হতেই হবে, আপনাকে কথা বলতেই হবে। কথা বললে, প্রচার করলে তখন আপনার জিনিসটা সম্পর্কে জানবে মানুষ। আমাদের টিউশন ফিটা এটা অনেক কম। সে কারণে আমি দেখেছি যে খুবই গরিবের সন্তানরা, দরিদ্র ঘরের, মানে নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, তারাই সবচেয়ে বেশি লেখাপড়া করে। সেটাই হচ্ছে বড় কথা। এটা গরিব দেশের জন্য তার সন্তানের হয়তো একটা খুব ভালো সাবজেক্টে পড়ার ইচ্ছা থাকলেও টাকার কারণে তাকে বেছে নিতে হবে যে কোনটাতে সে যাবে। তো সেটা হচ্ছে প্রথম বিবেচ্য বিষয়। ওই যে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, এটা তো আছেই। তো সেটা হওয়ার পরে সে চিন্তা করবে যে আমি কোনটাকে বেছে নেব।